আসসালামু আলাইকুম। যুক্তিনির্ভর বিদ্যার ক্লাসগুলো গত ক্লাসের পরে তোমাদের বলেছিলাম যে আমরা সামনের ক্লাসে যুক্তিবিদ্যার স্বরূপ, বিষয়বস্তু, উৎপত্তি, ক্রম, বিকাশের ধারা দেখাবো। ইনশাল্লাহ আজকে এটা দেখাবো। তো দেখো, প্রথমে আমরা বলি যুক্তিবিদ্যার স্বরূপ। তো এইটা পড়তে হলে তোমাকে যুক্তিবিদ্যার যে একটা সাধারণ সংজ্ঞা আছে সেটা পড়তে হবে। যে বিদ্যা দেখো এখানে একটা করে দেওয়া আছে, এটা তোমরা একটু ডার্ক কালি দিয়ে লিখে রাখবা। এটা হলো সার্বজনীন সংজ্ঞা, সবাই সাধারণ সংজ্ঞা বলে এটাকে আর কি। যে বিদ্যা মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করার জন্য অন্যান্য সহায়ক প্রক্রিয়া, এই যে সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করার জন্য সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। এটার মানে হচ্ছে যুক্তিবিদ্যার মূল আদর্শই হচ্ছে মিথ্যাকে বাদ দেওয়া, সত্যকে নেওয়া। মিথ্যাকে বাদ দিয়ে সত্যকে নেওয়ার জন্য সহায়ক প্রক্রিয়া মানে হচ্ছে পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেইগুলোর টপিকগুলোকে আসলে সহায়ক প্রক্রিয়া বলে। এগুলো ছাড়া তো আর বোঝা সম্ভব না। সেই জন্য এটাকে বলা হয় যে বিদ্যা মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করার জন্য অন্যান্য সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। এই সংজ্ঞা এবং যুক্তিবিদ মিলের সংজ্ঞা আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে মিলের সংজ্ঞা বিশ্লেষণ করলেও যুক্তিবিদ 4টা বৈশিষ্ট্য পাওয়া গিয়েছিল। তো সেই সংজ্ঞা এবং এই সাধারণ সংজ্ঞা থেকে যুক্তিবিদ্যার যে প্রকৃতি বলো, বৈশিষ্ট্য বলো, স্বরূপ মানে নিজের রূপ, আমাদের যেমন স্বরূপ রয়েছে তেমনি যুক্তিবিদ্যারও নিজের প্রকৃতি বা স্বরূপ রয়েছে। তো সেই প্রকৃতি বা স্বরূপগুলা হচ্ছে তোমার প্রথমটা হলো যুক্তিবিদ্যার বিজ্ঞান। তো এই যে দেখো যুক্তিবিদ্যা বিজ্ঞান, এটা তুমি ব্যাখ্যা করবা যে অনুমানের বিভিন্ন দিক সম্পর্কে যে যুক্তিবিদ্যার সুশৃঙ্খল আলোচনা করে, এই জন্য যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়। আর যুক্তিবিদ্যা কলাবিদ্যা মানে ব্যবহারিক বিদ্যা, কলা মানে খাওয়ার কলা না, এটা হলো প্রায়োগিক বিজ্ঞান। মানে এই যে অনুমানের বিভিন্ন দিক সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান দেয়, এইটাকে বাস্তবে প্রয়োগ করে যুক্তির বৈধতা বা যথার্থ বা সত্যতা নির্ণয় করে, এই জন্য এটাকে বলা হয় কলাবিদ্যা। শুধু অনুমানের বিভিন্ন দিক সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানই দেয় না, এটাকে বাস্তবে প্রয়োগ করে ওই যুক্তির বৈধতাটা যাচাই করে, এই জন্য এটাকে কলাবিদ্যা বলা হয়। এরকম ব্যাখ্যা করবা। এখানে এই জায়গাটা আছে না, এখানে আমি ব্যাখ্যা করিনি, তোমরা করবা। ব্যাখ্যা আমি লিখে দিয়েছি, তোমরা এখানে লিখবা। বুঝতে পারছো? এরপরে দেখো যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। কেমন করে? কারণ যুক্তিবিদ্যা বিজ্ঞান কলা উভয়ই, কারণ যুক্তিবিদ্যা শুধু অনুমানের বিভিন্ন দিক সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানই দেয় না, বরং এটা বাস্তবে প্রয়োগ করে যুক্তির বৈধতাও বিচার করে। সুতরাং সেদিক থেকে যুক্তিবিদ্যাকে বিজ্ঞানও বলা যায়, কলাও বলা যায়, অর্থাৎ যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। তো এরপরের পয়েন্টটা দেখো, এটা হলো আদর্শমূলক বিজ্ঞান। আদর্শমূলক মানে হচ্ছে তোমার ওই যে আমরা বলেছিলাম সাধারণ সংজ্ঞায় মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করা। তো যুক্তিবিদ্যার মূল আদর্শই হলো সত্যতাকে অর্জন করা। এই সত্যতাকে অর্জন করতে গিয়েই যথার্থ যুক্তির বিচার করে, এই জন্য যুক্তিবিদ্যাকে আদর্শমূলক বিজ্ঞান বলা হয়। এরপরেটা হলো তোমার তত্ত্বমূলক বিজ্ঞান। তত্ত্বমূলক বিজ্ঞান হচ্ছে যে কোনো ব্যবহারিক বিজ্ঞানী তত্ত্ব না থাকলে তো সেটা যাচাই করা যাবে না, এই জন্য এটাকে তত্ত্বমূলক বিজ্ঞানও বলা যায়। তো এইখানে তোমার এই যে যুক্তিবিদ্যার সাধারণ সংজ্ঞা থেকে আমরা পেলাম যুক্তিবিদ্যা বিজ্ঞান, কলা, আদর্শমূলক বিজ্ঞান কলা উভয়ই। এরপর হচ্ছে তত্ত্বমূলক বিজ্ঞান। এটা হলো তোমার একটা প্রশ্নটা তোমার এভাবে আসবে যে উদ্দীপকের আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো বা প্রকৃতি ব্যাখ্যা করো, অথবা এটার বৈশিষ্ট্য দেখাও। অথবা যুক্তিবিদ্যা যদি এরকম প্রশ্ন, তোমার উদ্দীপক যদি এরকম হয় যে মনে করো তুমি একাদশে ভর্তি হলা নতুন, যে একাদশে ভর্তি হয়েছে নতুন, তুমি কি সাবজেক্ট নিবা? তো তোমার বান্ধবীরা গল্প করছো আর বললা যে এমন একটা সাবজেক্ট রয়েছে যেটার সুশৃঙ্খল জ্ঞানও দেয় এবং এটা বাস্তবে প্রয়োগও করে। তো সেই দিক থেকে যুক্তিবিদ্যার, তো তখন তোমাকে যদি বলা হয় যে এটা কী বিষয়,
তখন যুক্তিবিদ্যা। তাহলে উক্ত বিষয়টি বা উপরোক্ত বা উদ্দীপকে উল্লেখিত বিষয়টির স্বরূপ বা প্রকৃতি বিশ্লেষণ করো, এভাবে প্রশ্ন আসে অনেক সময়। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, যুক্তিবিদ্যা বিজ্ঞান, কলা নাকি উভয়? তখন ওই যে বিজ্ঞান কি, তখন আবার বলতে হয় যে এখানে যে বিজ্ঞান, কলা নাকি উভয়, সেক্ষেত্রে বলতে হয় যে বিজ্ঞান কি, যে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান, আর ওটা বাস্তবে প্রয়োগ করা হচ্ছে কলা। তাহলে যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান না, শুধু কলা না, বরং উভয়। আমরা মিলের সংজ্ঞা থেকেও পেয়েছি, স্বরূপ থেকেও জেনেছি, এটা এভাবে প্রশ্নটা হতে পারে। তো চলো দেখি এখন আমরা যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু কি। সেক্ষেত্রেও এটা তো আলাদা প্রশ্ন হবে, আলাদা অংশ, আলাদা টপিক, আলাদা পাঠ। তো দেখো এইটাও যদি আমরা ব্যাখ্যা করি, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ওই সার্বজনীন সংজ্ঞাটা দিয়ে নিবা, যে বিদ্যা মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করার জন্য অন্যান্য সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলা হয়। এই সংজ্ঞাটা থেকে এবং মিলের সংজ্ঞা থেকে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে যে বিষয়বস্তুগুলো পাই বা পরিধি, এটাকে বিষয়বস্তুও বলো, পরিধিও বলা যায় আর কি। যে পরিধি বা বিষয়বস্তুগুলো পাই সেগুলো হচ্ছে নিম্নরূপ। প্রথমেই হলো অনুমান, কারণ যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমান হচ্ছে জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়া অনুমান। আমরা দেখো অনবরত কিন্তু অনুমান করি। তোমরা কলেজে আসার আগে কত কিছুই না মনে মনে চিন্তা করো, এই মনে মনে চিন্তার নামটাই হলো অনুমান। এটাকেই বলে জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়া। অনুমান কেমন প্রক্রিয়া? মানসিক। এটা খুব আসে প্রশ্নে, বহুনির্বাচনীতেও থাকে, জ্ঞানমূলকেও থাকে, যে অনুমান কেমন ধরনের প্রক্রিয়া। তাহলে অনুমান হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? মানসিক। তো এটা যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়, কারণ এইটা নিয়ে যুক্তিবিদ্যা আসলে আমরা যখন বলেছিলাম যে অনুমানমূলক চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে, তাহলে অনুমানই যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। এরপরে আসে এই অনুমানটাকে আমরা প্রকাশ করব কিভাবে। লাগবে আমাদের ভাষা, হয় লিখে বলবা, না হয় মুখে বলবা, যেটাই বলো, লিখে বা মুখে যেভাবেই বলো না কেন, এই ভাষাও হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার অনুমান প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা। তো এই মাধ্যম যদি ভাষা হয় তাহলে ভাষা, সুতরাং ভাষা ছাড়া অনুমান প্রকাশ করা সম্ভব নয়। তাই অনুমান, ভাষা হচ্ছে যুক্তিবিদ্যার আরেকটা আলোচ্য বিষয়। এখন আসো এই অনুমানের প্রকার। অনুমান প্রধানত দুই প্রকার, একটা হলো অবরোহ আর একটা হচ্ছে আরোহ। অবরোহ আমরা 2 পেপার বই পড়ি, একটা প্রথম পত্র, একটা দ্বিতীয় পত্র। প্রথম পত্র হলো অবরোহ অনুমান এবং দ্বিতীয় পত্র হচ্ছে আরোহ অনুমান। এই উভয়ই হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তো দেখো এরপরে হলো জ্ঞান। এই যে আমরা যে জানি, জ্ঞান মানে কি? জানা। এই জানাটা আমরা 2 ভাবে জানি, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। এই যে দেখো, একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ হলো সরাসরি, আমরা কখনো নিরীক্ষণের মাধ্যমেও জানি, কখনো পরীক্ষণের মাধ্যমেও জানি। আর এই পরোক্ষ জ্ঞান নেওয়া হচ্ছে আলোচনা করে যুক্তিবিদ্যা। সুতরাং আমরা বলি যে জ্ঞান কয় প্রকার? 2 প্রকার, একটা হলো প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। এই 2টা প্রকার জ্ঞানের মধ্যে পরোক্ষ জ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। সুতরাং এটি যুক্তিবিদ্যার অন্যতম একটা বিষয়। এখন দেখো সত্যতা। আমরা যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এই সত্যতাও 2 ধরনের, একটা হলো আকারগত আর একটা হলো বস্তুগত। এই আকারগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতাই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আমরা একটা প্রথম পর্বে পড়ব, ফার্স্ট পেপারে, অবরোহ অনুমানে বেশিরভাগ ক্ষেত্রে আকারগত সত্যতা, আর আরোহ অনুমানে আকারগত বস্তুগত উভয়ই। সুতরাং উভয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। এখন দেখো সহায়ক প্রক্রিয়া, যে আমরা সংজ্ঞায় বলেছিলাম জানা থেকে অজানায় যাওয়ার জন্য অন্যান্য সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। এই যে সহায়ক প্রক্রিয়া, এগুলো কি? আমাদের পরবর্তী অধ্যায় যুক্তির উপাদান, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় বিধেয়ক, এরপরে এগুলোর মধ্যে আছে বোধ, শব্দ, বিধেয়ক। সেকেন্ড পেপারে রয়েছে যৌক্তিক সংজ্ঞা, বিভাগ, ব্যাখ্যা। যে টপিকগুলো রয়েছে সবগুলো যুক্তিবিদ্যার সহায়ক প্রক্রিয়া। সুতরাং এগুলো হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। এরপরে দেখো মৌলিক নিয়ম রয়েছে, যেমন প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম, এগুলো আছে, আমরা পরবর্তী সময়ে জানবো, বুঝবো। প্রকৃতির নিয়ম, কার্যকরণ নিয়ম, নির্মধ্যম নিয়ম, মধ্যম রহিত নিয়ম, এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তো এইগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। এখন এটা আরেকটা নতুন শব্দ তোমাদেরকে জানাবো, সেটা হলো অনুপপত্তি। অনুপপত্তি মানে কি? ফ্যালাসি, মানে ইংরেজি শব্দ হলো এটার ফ্যালাসি, আর বাংলা হলো ভুল নির্ধারণ। এই যে দেখো, আমরা প্রতিনিয়ত বলি না যে সূর্য পূর্ব থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আসলে কি সূর্য ওঠে? না,
সূর্য তো স্থিরই থাকে, পৃথিবীর আবর্তনের জন্য সূর্যকে উদিত হতে অস্ত যেতে দেখা দেয়। এই জন্য এই যে কত ভুল আছে, আরও অনেক ভুল আমরা দেখতে পাবো, ক্লাস করতে করতে দেখবো ইনশাল্লাহ। ওই ভুল নির্ধারণও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। এছাড়া তোমরা যেমন মনে করো যুক্তিবিদ্যা আমরা সত্যকে জানি, বিভিন্ন নিয়মকে জানি ইত্যাদি নিয়ে আরও অনেক বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিবিদ্যার নীতিবিদ্যা, মনোবিজ্ঞান, গণিত এগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। কারণ এগুলোর সাথে আমাদের প্রথম পত্রের 2য় অধ্যায় এগুলো আছে, যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক, যুক্তিবিদ্যার সাথে মনোবিজ্ঞানের, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার, সৌন্দর্য তত্ত্বের। সুতরাং ওগুলোও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, তোমরা চাইলে সেগুলো দিতে পারো। যেহেতু আমাদের নম্বরের সময় সীমা মাত্র 4 নম্বর, আমাদের সর্বোচ্চ নম্বর 4, আর এই প্রশ্নটা আসলে আমাদের 4 নম্বরের জন্য আসবে, উদ্দীপকের আলোকে যুক্তিবিদ্যার বিষয়বস্তু বা পরিধি ব্যাখ্যা করো। তো আমরা সর্বোচ্চ 8 থেকে 9টা পয়েন্টই দিব, এর চেয়ে বেশি পয়েন্ট দেওয়ার দরকার নেই, কারণ আরও তো অনেক প্রশ্ন রয়েছে তোমাদের, সেগুলো তো ব্যাখ্যা করতে হবে না। তো দেখো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাবা, এগুলো প্র্যাকটিস করবা, খাতায় লিখে রাখবা, সাথে সাথেই খাতায় লিখে ফেলবা। তো আগের ক্লাসেও আমি বলেছি খাতায় না লিখলে হবে না, খাতায় লিখতে হবে। এখন দেখো, আর যে অংশটা আছে এখানের লাস্ট টপিক, এটা কিন্তু শুরুতেই ছিল, উৎপত্তি এবং ক্রমবিকাশের ধারা, কিন্তু আমি এটাকে শেষে নিয়েছি ইচ্ছা করেই, কারণ এটা আমি একটু অন্যভাবে জানাতে চাই। উৎপত্তি ক্রমবিকাশের ধারাটা হলো, ওখান থেকে 3 ধরনের প্রশ্ন হয়। এই প্রথম অধ্যায় থেকে প্রশ্নটা হয় 3 ধরনের, কোনোটা বিষয়বস্তু, কোনোটা পরিধি, কোনোটা আসে স্বরূপ বা বৈশিষ্ট্য, আবার কখনো আসে বিজ্ঞান, কলা নাকি উভয়, আবার কখনো আসে যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশের ধারা। তো এই বিষয়টি যদি আমরা আলোচনা করতে চাই, উৎপত্তি সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে প্রাচীন গ্রিস, ভারত, চীনে প্রথম সৃষ্টি শুরু থেকে মানে জ্ঞান বিজ্ঞানের শাখা যদি তোমার প্রসার জানতে চাও, তাহলে প্রাচীন গ্রিসে যাও, ভারত দর্শনে যাও, চীনে যাও। তো ওগুলো থেকে আমরা জেনেছি এই উৎপত্তি এবং ক্রমবিকাশের ধারাটা। বইতে দেখবো অনেক লেখা আছে, এত তো লিখে 4 নম্বরের জন্য আমরা এর চেয়ে অনেক বেশি লিখে তো আমাদের দরকার নাই। তো আমি একটু সংক্ষেপে দিলাম তোমাদেরকে। এই যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশের ধারাটাকে আমরা 4টা যুগে, যুক্তিবিদগণ 4টা যুগে ভাগ করেছেন। একটা হলো প্রাচীন যুগ, দেখো লাল কালি দিয়ে লেখা আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ, এবং বর্তমানে যেটা চলে সেটাকে বলা হয় সাম্প্রতিক যুগ। এখন এই প্রাচীন যুগটা দেখো, প্রাচীন যুগটা হলো তোমার খ্রিস্টপূর্ব, আগে ছিল কি খ্রিস্টপূর্ব, আর এখন কি চলে খ্রিস্টাব্দ। খ্রিস্টের পূর্বে যেটা ছিল সেটা হলো খ্রিস্টপূর্ব, আর এটা হলো খ্রিস্টাব্দ। এটা তোমরা জানার জন্যই জানবা, জেনে রাখবা আর কি, এই প্রাচীন যুগটা কোন সময়ে শুরু হয়েছিল, সময়কালটা 600 খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টাব্দ হলো 529 খ্রিস্টাব্দ হলে কিন্তু এটা কমে যায়। এখন দেখো, প্রাচীন যুগের মধ্যে প্রাচীন গ্রিক সভ্যতায় যুক্তিবিদ্যার চর্চার ধারাকে আবার 4টি ভাগে ভাগ করছে। প্রাচীন যুগটাকে আবার 4টা, একটা হলো প্লেটোর পূর্ব যুগ, একটা হলো প্লেটোর যুক্তিবিদ্যা, আরেকটা হলো তোমার প্লেটোর যুক্তিবিদ্যার পরে হচ্ছে তোমার স্টোয়িক যুগ, তারাও দেখছি প্লেটোর যুক্তিবিদ্যা। আচ্ছা, আমি বলছি, এখানে আমার লেখা নাই কিন্তু আছে, তোমরা সেগুলো লিখে রাখবা। একটা হলো প্লেটোর পূর্ব যুগ, মানে এই যুগে আসলে পিথাগোরাস ছিল সবার শুরুতে। কারা ছিল? পিথাগোরাস। পিথাগোরাস সংখ্যাতত্ত্বের প্রবর্তন করেন। পিথাগোরাস কি করে? সংখ্যাতত্ত্বের প্রবর্তন করেন। এর পিথাগোরাসের পর যুক্তি প্রক্রিয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন পারমেনাইডিস, মানে পিথাগোরাসের একজন শিষ্য। তিনিও প্রাচীন গ্রিক দার্শনিক পিথাগোরাসের উত্তরাধিকারী ছিলেন, মানে তার শিষ্য বলা হয় ওনাকে। এরপরে চলে আসো তুমি প্লেটোর যুক্তিবিদ্যা। প্লেটোর রচনায় কাঠামোবদ্ধ যুক্তিবিদ্যার উল্লেখ ছিল না, তেমন একটা উল্লেখ ছিল না। প্লেটো বিশেষ করে কিছু রচনা করেছিলেন, যেমন রিপাবলিকান, আদর্শ রাষ্ট্রের জন্য একটা রিপাবলিকান লিখেছিলেন, কিন্তু না থাকলেও যুক্তির ক্ষেত্রে মানে সুবিশাল একটা অবদান ছিল প্লেটোর। প্লেটো 3টা প্রশ্ন করেন, মানে এই 3টা প্রশ্ন নিয়ে প্লেটোর যুক্তিবিদ্যাটা আসলে মূলত আলোচনা ছিল। মানে সেটা হলো, একটা হলো কি সেই বিষয় যা যথার্থই সত্য না মিথ্যা হতে পারে, কি সত্য সেটা কোন বিষয় যেটা যথার্থই সত্য বা মিথ্যা হতে পারে। আবার আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক কি, আমরা
পরবর্তী ক্লাসে জানবো যে কোনটাকে আশ্রয় বাক্য বলে, কোনটাকে সিদ্ধান্ত বলে। তোমরা শুধু এখন জেনেই রাখো যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি কী, সত্য কী, মিথ্যা কী, এগুলো সম্পর্কে যুক্তিবিদ প্লেটু এগুলো নিয়ে আলোচনা করেছেন। এবং প্লেটুর পরে ছিল তোমার, এটা এখানে লেখা নাই, তোমরা লিখে রাখো। প্লেটুর পরে যা ছিল সেটা হলো তোমার স্টোয়িক যুগ বলা হয়। প্লেটুর পরের অংশটা হলো স্টোয়িক যুক্তিবিদ্যা। এটাও স্টোয়িকগণ যুক্তিবিদ্যার চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এদের মধ্যে ইউক্লিড অফ মিগারা ছিলেন উল্লেখযোগ্য। তো এটা তোমরা লেখো, লিখে রাখবা, আর পরে না হয় আমাকে জানাবা, আমি প্রয়োজনীয়টা তোমাদের জানাবো। এরপরে ছিল ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের মধ্যেও কিছু ছিল, যে মেধাতিথি গৌতম, পাণিনি, তোমার চাণক্য, মেধাতিথি গৌতম, পাণিনি, চাণক্য, এরা হলো ভারতীয় দর্শনকে যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিছু অবদান রেখেছিলেন। ওরা আসলে বৈশ্বিক দর্শন বা বৈশ্বিক যুক্তি সংক্রান্ত যুক্তি নিয়ে আলোচনা করেছিলেন, বা বিশ্বের বিশেষত্ব কিছু নিয়ে আলোচনা করেছিলেন। এখন আসো এরিস্টটলে। তাহলে আমাদের প্রাচীন যুগের কয়টা ধারা ছিল? 4টা। একটা ছিল প্লেটু পূর্ব, একটা ছিল প্লেটুর যুগ, একটা ছিল প্লেটুর তোমার স্টোয়িক যুগ, এরপরে ছিল ভারতীয় দর্শন। এখন আসো তোমাদের এরিস্টটলের যুক্তিবিদ্যা। এটাও প্রাচীনেই ছিল। তো এরিস্টটলের মধ্যে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। উনি চিন্তা নিয়ে আলোচনা করেছেন। আমরা শুরুর ক্লাসে যখন বলেছিলাম যে মানুষের মৌলিক গুণ 2টার মধ্যে একটা বুদ্ধি, বুদ্ধির জন্য মানুষ চিন্তা করে। এরিস্টটলই প্রথম যুক্তিবিদ্যা, কোনটা যথার্থ চিন্তা, কোনটা ঠিক, কোনটা বেঠিক, সত্য, মিথ্যা, অবধারণ, বাক্য, বিধেয়ক, মানে যুক্তিবিদ্যার পরিপূর্ণ রূপরেখা সর্বপ্রথম এরিস্টটলই দিয়েছিলেন। এবং এই জন্য দিয়েছিলেন না শুধু, এটাকে একটা সুসংহত রূপও দিয়েছিলেন। এই জন্য এরিস্টটলের যুক্তিবিদ্যাকে মানে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। এবং তার এই যুক্তিবিদ্যাটা দীর্ঘ 2000 বছরেরও বেশি সময় ধরে চিন্তার উপর একচ্ছত্র আধিপত্য ছিল। তিনি সর্বপ্রথম যুক্তির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন এবং তার মতে যথার্থ চিন্তার মাধ্যমে একটা শাখা হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠা করেন। মানে যথার্থ চিন্তা, আমরা সংজ্ঞায় বলেছিলাম না যে যুক্তিবিদ্যা হচ্ছে যথার্থ চিন্তার বিজ্ঞান। তো সেখানে দেখো এরিস্টটল হচ্ছে যথার্থ চিন্তার পদ্ধতির মাধ্যমে যে একটা আলাদা শাখা হতে পারে জ্ঞান বিজ্ঞানের, সেইটা যুক্তিবিদ্যাকে উনি প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য তার এই বিজ্ঞানটা, তার সংজ্ঞাটাকে বলা হয় যথার্থ চিন্তার বিজ্ঞান। তো এরপরে দেখো, এই জন্য যুক্তিবিদ্যাকে মানে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। দেখো এখানে স্টোয়িক যুগ লেখা আছে, তোমরা স্টোয়িক যুগটা এখানে দেখতে পারবা। স্টোয়িকের মধ্যে যুক্তিবিদ্যার এই যে ইউক্লিড অফ মিগারা এই মতবাদের প্রবক্তা ভারতীয় দর্শনের চর্চা করেছে। এটা তারাও যুক্তিবিদ্যা নিয়ে অনেক চর্চা করেছে। মেধাতিথি গৌতম, পাণিনি, চাণক্য, ওনারা এই সম্পর্কে বিখ্যাত, মানে যুক্তিবিদ্যা নিয়ে বিশেষ আলোচনা করেছে। যদিও তেমন একটা প্রসার ছিল না এরিস্টটলের মতো, তবু ওনারা করেছেন। এই হচ্ছে আমাদের প্রাচীন যুগের 4টা অংশ। তো এখন দেখো মধ্যযুগ। মধ্যযুগের সময়কালটা দেখো 500, ওখানে ছিল 529 পর্যন্ত ওখানে ছিল। আর মধ্যযুগটা শুরুই হয়েছে 529 থেকে 1400 খ্রিস্টাব্দ। এই যুগে মুসলিম দার্শনিকরা, এই যুগের অবদান ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে অবদান ছিল মুসলিম দার্শনিকদের। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আল ফারাবি, ইবনে সিনা, আল গাজ্জালি, ইবনে রুশদ প্রমুখ ছিল উল্লেখযোগ্য। তবে এই প্রমুখ যুক্তিবিদগণ আসলে মূলত এরিস্টটলের যুক্তিবিদ্যার অনুগামী ছিল, অনুসারী ছিল। এরা সবাই মুসলিম দার্শনিক ছিল। প্রাচীন বিশ্ব এবং মধ্যযুগের সাথে, মধ্যযুগ পশ্চিমা বিশ্বের সাথে ওই মধ্যযুগীয় দার্শনিকরা সেতুবন্ধন স্থাপন করছে। এবং আল ফারাবি ছিলেন মুসলিম দার্শনিকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তার মতে সত্য মিথ্যার পার্থক্য করতে, সঠিক চিন্তা করতে সাহায্য করে। এই জন্য আল ফারাবিকেও মধ্যযুগীয় দার্শনিকের বা মুসলিম দর্শনের জনক বলা হয়। শুধু মধ্যযুগের জনক না, এটা উনি মুসলিম দর্শনেরও জনক। তো এখন দেখো আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে রেনেসা পরবর্তী যুগ, মানে 1401 থেকে 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়টাকে বলা হয় আধুনিক যুগ। এবং এই যুগেরও কয়েকটা ধাপ ছিল, 5টা ধাপ ছিল। একটা হলো প্রাথমিক পর্যায়ে লাইবনিজ। সময়কালটা ছিল মানে প্রতীক কি, উনি লাইবনিজ মূলত প্রতীকের ব্যাখ্যা দিয়েছেন।
ওনার সময়কালটা হলো ওই সময় থেকে মানে 1400 সাল থেকে 1847 পর্যন্ত ছিল। এবং এরপরে ছিল বীজগণিতীয় পর্যায়, এবং জর্জ বুল থেকে স্টোডার পর্যন্ত এটার প্রচলন ছিল, এবং যুক্তিচর্চার বিকাশ তখন সহজ হয়েছিল, অনেকটা সহজ হয়েছিল। মানে প্রতীকী যুক্তিবিদ্যা শুরু হয়েছে, প্রতীকের মাধ্যমে এত লেখা লিখতে হতো না, সংকেত প্রতীক ব্যবহার করে অনেক কিছু বলা যেত। এরপরে ছিল যুক্তিবাদী পর্যায়, এটার থেকে ফ্রেগে থেকে বার্ট্রান্ড রাসেল বলে না, সেই বার্ট্রান্ড রাসেল পর্যন্ত এই যুক্তিবাদী পর্যায় ছিল। এবং অধিগণিতীয় পর্যায় ছিল একটা 1910 থেকে 1930 সাল পর্যন্ত, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ের পূর্ব পর্যন্ত এটা ছিল। এরপরে দেখো এখন যেটা 1945 সাল থেকে চলমান, মানে এখন। এরপরে এই আধুনিক যুগটাই কিন্তু সাম্প্রতিক যুগ, এটাকে নতুন করে একটা যুগ বানাইছে ঠিকই, কিন্তু আধুনিক যুগটাই কিন্তু বর্তমানে যেটা চলে 1831 থেকে বর্তমানে এখন যেটা চলমান। এই যুগে প্রতীকী যুক্তিবিদ্যা, সত্যমান নির্ণয়, ধারণা, কিভাবে আমরা মিল, কান্ট, জোসেফ, কপি, এনারা প্রত্যেকেই উল্লেখযোগ্য। এবং সবার শেষে দেখো এগুলো তোমরা লিখে রাখবা, দেখে দেখে লিখবা। আর যে 4জন যুক্তিবিদ, জন স্টুয়ার্ট মিলের একটা বিখ্যাত বইয়ের নাম হলো অর্গানন, এটা জানবা, কারণ এগুলো বহু নির্বাচনীতে আসে। আর এরিস্টটলের হচ্ছে অর্গানন, মিলের হচ্ছে সিস্টেম অফ লজিক, আর জোসেফের হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক, আর আই এম কপি, ইভলভিং এম কপি, ওনারটা হলো শুধু ইন্ট্রোডাকশন টু লজিক। বুঝতে পারছো? একটা হলো জোসেফের হলো অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, আর কপির হলো ইন্ট্রোডাকশন টু লজিক, আর এরিস্টটলের হলো অর্গানন, আর জন স্টুয়ার্ট মিলের হচ্ছে সিস্টেম অফ লজিক। তোমরা এই 4জন যুক্তিবিদের গ্রন্থগুলাও ভালো করে লিখে রাখবা। আর আমাদের যে শিক্ষার্থী, আমার নিজস্ব কলেজের আমাদের তো পরীক্ষা হবে সামনে, আগামী মাসে পরীক্ষা হবে, তো তোমাদের তো এগুলো বহু নির্বাচনীতে মানে কুইজ পরীক্ষা, তো তোমাদের থাকবে ইনশাল্লাহ, এগুলো থেকে কিছু কিছু থাকবে, তোমরা সব ভালো করে লিখে রাখবা, পড়বা। আশা করি তোমাদের কিছু না কিছু হলেও উপকারে আসবে। আর আমাকে কমেন্টসে জানাবা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নাই। এরপরে পরবর্তী কোনো ক্লাস হলে ইনশাল্লাহ দেখা যাক। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।